আমরা কিছুক্ষণ আগে ব্রেক করেছিলাম যে নিউ টাউনের নভোটেল হোটেলে চলছে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন এবং যে বৈঠকে ব্রাত্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রুদ্ধশ্বাসে সেই বৈঠক থেকে একের পর এক চমকে দেওয়ার মতো খবর আসছে। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। সর্বশেষ কি খবর? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মানে তার তৈরি করা তৃণমূল কংগ্রেসই পুরোপুরি ব্রাত্য? দেখো সম্রাট, সর্বশেষ খবর যখন তুমি জানতে চাইছো, সর্বশেষ মানে কি, আমি আমার এতদিনে সাংবাদিকতার যে জীবনে এত কম সময় একটা পার্টির ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বদলে দেওয়া আমি জীবনে দেখিনি। 31 মিনিট 20 সেকেন্ড, 31 মিনিট 20 সেকেন্ডের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই পার্টির চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড, বেনজির, ভাবা যায় না। মানে 31 মিনিট 20 সেকেন্ড। আমি হিসেব করে দেখেছি, আমরা কাছে এক্সক্লুসিভ তথ্য আছে ওই বৈঠকে, কারণ ওই বৈঠকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যা হয়েছে সবটা দা ওয়ালের নজরের আছে। এইটুকুনি আমি দর্শকদের বলতে পারি, ক্রেডিট নিয়ে বলতে পারি একেবারে। এবং ওই বৈঠকে কি হতে চলেছে, কেন হতে চলেছে, এটা কারোর কাছে কোনো মানে মোস্ট যে তৃণমূলের যে বিধায়ক তাদের কাছে কোনো ক্লু ছিল না। বৈঠক শুরু হয়, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যে, শুরু করেন বক্তৃতা, যে আমরা কেন আজকে এখানে স্পেশাল সেশন ডাকলাম তৃণমূল কংগ্রেসের। আমি এর আগেও বলেছি, তৃণমূল কংগ্রেসের এই যে স্পেশাল সেশন, এই প্রথম দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের নামে কোনো অনুষ্ঠান হচ্ছে, তার ব্যাকড্রপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। দ্য মেসেজ ওয়াজ লাউড অ্যান্ড ক্লিয়ার ফ্রম দ্যাট ব্যাকড্রপ অনলি, যেটা আমি তোমায় তখন বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। ছবি আছে, ছিল মহাত্মা গান্ধীর, রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের। এবং সেখানে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার ভেরি ব্রিফ, খুব সংক্ষিপ্ত একটি বক্তৃতা বলেন যে আজকে আমরা একটা অভূতপূর্ব সংকটের মধ্যে আছি। কনস্টিটিউশনাল ক্রাইসিস। ক্রাইসিসটা কি? কনস্টিটিউশনাল ক্রাইসিসটা কেন? কারণ তৃণমূলের একটা গঠনতন্ত্র রয়েছে, তৃণমূলের একটি সংবিধান বা কনস্টিটিউশন রয়েছে। সেই কনস্টিটিউশনের প্রতিলিপি সবসময় এই যে রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, তাদেরকে ইলেকশন কমিশনে জমা দিতে হয়। তো ইলেকশন কমিশনে জমা দেওয়া তৃণমূলের যে কনস্টিটিউশন, তার 20 নম্বর ধারা, সেখানে বলা হয়েছে যে প্রতি 3 বছর অন্তর তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করা হবে। লাস্ট তৃণমূলের ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2022, তার মানে 3 বছর অতিক্রান্ত। একদম। এটাকেই আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যে একটা অদ্ভুত সংকটের সময়, আনপ্রেসিডেন্টেড কনস্টিটিউশনাল ক্রাইসিস দলের, এবং এই ক্রাইসিস কাটাতে হলে আমাদের জরুরি ব্যবস্থা নিতে হবে। সেই কারণে আজকে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এবং জরুরি বৈঠক ডাকা হয়েছে প্রাথমিকভাবে কি হবে? প্রাথমিকভাবে এই বৈঠকে তৃণমূলের ওয়ার্কিং কমিটি তৈরি হবে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। যা ছিল ওয়ার্কিং কমিটি, সেটা তো অলরেডি 3 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তো স্বাভাবিকভাবেই আর নেই। এই কথাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৈঠকে একবারও উচ্চারণ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৈঠকে একবারও উচ্চারণ করেননি। শুধু বলেছেন যে আগের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, সেটার কোনো অস্তিত্বই নেই অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ তৃণমূল কংগ্রেস। এবং সেখানে বলেন যে তাহলে প্রাইমারি কাজ আমাদের হবে যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করা। তো সুতরাং প্রথমে 10 জনের নামকে আমরা প্রস্তাব করব, সবাই যদি যাতে হ্যাঁ মেলান, তাহলে এই 10 জন নেক্সট 10 জনকে নির্বাচিত করবে এবং তারপর আরো 10 জনকে, তাহলে 30 জন থাকতে হবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে। সুতরাং 30 জনকে আমরা এখনই বেছে নেব। বেছে নিয়ে এই ওয়ার্কিং কমিটি তৈরি হয়ে গেল এবং এখানেই আমরা একজন চেয়ারম্যান ডিসাইড করব। মেবি ইন 3-4 মিনিটস দে ডিসাইডেড যে একটা ওয়ার্কিং কমিটির প্রথম 10 জন, আমি না দেখে বলতে পারবো না, অত বড় আমি সেই শ্রুতিধর, ঠিক আছে, আমি নই, আমারই লেখা, আমাদেরই কপি দ্য ওয়ালে বেরিয়েছে। আমাদের 2 জন সাংবাদিক, সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা পাত্র, এরা
প্রতিনিয়ত ওই ঘটনা পরম্পরার উপর নজর রেখেছিলেন। সঞ্জু সুর, রফিকুল জামাদারও নজর রেখেছিলেন। এই যে 10 জন যে করা হলো, মোস্ট প্রবাবলি আমাদের কাছে 9 জনের নাম আছে, কোনো একটা নাম স্লিপ করে গেছে, কিন্তু এই 10 জনের নাম ভেরি ইন্টারেস্টিং। এই 10 জন হলেন অরূপ রায়, মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক, জনাব ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা, সংখ্যালঘু তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ইডি না, এটা তো বিধাননগর থানা, CID। যাই হোক, 3 বার অরূপ বিশ্বাস, যিনি তলব এড়িয়েছিলেন এবং পরে হাজিরা দেন মেসি কাণ্ডে, সেই মেসি কাণ্ডে স্বনামধন্য অরূপ বিশ্বাস, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রথিন ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরো একজনের নাম আমরা মিস করে গেছি। 10 জনের নামকে ডিসাইড করা হয় এবং এরপরেই ঠিক হয় যে এই 10 জনই ঠিক করে নেয় যে চেয়ারম্যান হলেন অরূপ রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পুরনো সঙ্গী। আমি আমাদের আগের ভিডিওতে তুমি যদি মনে করে দেখো, আমি তোমাকে বলেছিলাম যে নতুন কমিটিতে অরূপ রায় থাকবেন। হ্যাঁ, বলেছিলে তুমি, স্পেসিফিক ওই নামটি বলেছিলে তুমি। ফিরহাদ হাকিম থাকবেন, অরূপ বিশ্বাস থাকবেন, গুলাম রাব্বানি থাকবেন। এই 10 জনের নামের মধ্যে গুলাম রাব্বানির নাম নেই, এরপরেই আছে স্নেহাশিস চক্রবর্তীর নাম। 30 জনের নাম, তার মধ্যে গুলাম রাব্বানি, স্নেহাশিস চক্রবর্তী এসব নাম আছে, কিন্তু অরূপ রায়ের নাম যে থাকবে আমি তোমাকে আগেই বলেছিলাম। এবং অরূপ রায় বিধানসভা ভোটে তাকে টিকিট দেওয়া হবে কি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবনা চিন্তার মধ্যে রেখেছিলেন, তিনি হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান। এবং আজকে বোধহয় এই তৃণমূল কংগ্রেসের ইতিহাসে একটা সবচেয়ে বড় সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে অরূপ রায় হলেন তৃণমূলের নতুন চেয়ারম্যান। অরূপ রায় মধ্য হাওড়ায় এবং হাওড়া জেলায় এই যে নতুন চেয়ারম্যান হলেন, তিনি যে কি ঢাক ঢোল পিটিয়ে রিসেপশন পান তৃণমূল কর্মীদের কাছ থেকে, আমার সেটা দেখার একটা আগ্রহ কিন্তু থেকে গেল। আমি দর্শকদের জানাই, আমরা দেখবো যে অরূপ রায় কি রিসেপশন পান। এইটা যখন ঠিক হয়ে গেল এই 10 জন, তারপরে আরো 10 জন করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়ে গেল। এবং শুধু তৈরি নয়, চেয়ারম্যান হিসেবে অরূপ রায় তার বক্তৃতাও দিয়ে দেন সংক্ষিপ্ত। নতুন চেয়ারম্যান হিসেবে তার বক্তৃতাও দিয়ে দেন। এরপরে রাজ্য কমিটি, ভজ্য কমিটি বলা হয়, এরপর রাজ্য কমিটি হবে, পরবর্তীকালে রাজ্য কমিটি হবে, জেলা কমিটি হবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হবে এবং আরো সবকিছু হবে। কিন্তু পার্টির যে ভাইস প্রেসিডেন্ট সেটা আজকে ডিসাইড হয়ে গেছে। মোস্ট প্রবাবলি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা। আর কোষাধ্যক্ষ হচ্ছেন, যে প্রশ্নটা আমি আগের বারও করেছি না আমি তখন ভুল বলেছিলাম, মানে আমি প্রেডিক্ট করেছিলাম যে হতে পারে প্রসূন বন্দ্যোপাধ্যায় সিগনিফিকেন্টলি কোনো একটি কমিটিতে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে রয়ে গেছে, কিন্তু তিনি নন তৃণমূলের কোষাধ্যক্ষ। তিনি হচ্ছেন যে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদের তার বিধায়ক আখরুজ্জামান, যিনি এখন বিধানসভার মুখ্য সচেতক এবং যাকে স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি সিকিউরিটি দিয়েছে। এবং তিনি দিল্লিতে যে তৃণমূলের বিদ্রোহী ব্লক, যখন লোকসভার সাংসদরা, যে বিদ্রোহী ব্লকের সাংসদরা দিল্লিতে উপস্থিত ছিলেন, তিনি তখন এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে 2 জন তৃণমূল সাংসদকে সম্ভবত নিয়ে গেছিলেন, সম্ভবতই বলছি, ভুলচুটির জায়গা থাকে। সেটা হচ্ছে মুর্শিদাবাদের 2 জন সাংসদ তৃণমূলের, খলিলুর রহমান এবং আবু তাহের। এবং তারপরেই আখরুজ্জামান পশ্চিমবঙ্গে সিকিউরিটি পান, রাজ্য পুলিশ তাকে সিকিউরিটি দিয়েছে। মোস্ট প্রবাবলি 8জন সিকিউরিটি পেয়েছেন আখরুজ্জামান। কোষাধ্যক্ষ বলে কথা, তারপরে এখন তার নিরাপত্তা দরকার। এবং আজকের বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তৃণমূলের তহবিল নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে, সুতরাং এই যে কোষাধ্যক্ষ করা হলো আখরুজ্জামানকে, এটাই অ্যাবসলিউট নয়। অতীতে তৃণমূলের অ্যাকাউন্টে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে একজন ইন্ডিপেন্ডেন্ট অডিটরকেও অ্যাপয়েন্ট করা হবে, যে অডিটর নিরীক্ষণ করে দেখবেন যে তৃণমূলের যে অ্যাকাউন্টস, বুকস অফ অ্যাকাউন্টস, সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা সেখানে কোনো অনিয়ম ছিল কিনা। বাংলার রাজনীতিতে নজিরবিহীন
এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তৃণমূলের জন্মলগ্ন বলবো কেন, যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন থেকে তার সঙ্গী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তাদেরকে তুলে আনা, নেতা করা, এবং এই বিধায়করা প্রত্যেকেই হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং এই জোড়াফুল প্রতীক নিয়ে এবারে নির্বাচনে জিতেছেন। সেখানে কি তোমার কাছে এরকম কোনো খবর আছে যখন এই মিটিংটা হচ্ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সবাইকে আগে কনভে করেননি যে কী কারণে এই সেশন হচ্ছে? এই সেশন থেকে কোনো রকম কিছু দাবি উঠেছিল কি? খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম বৈঠকের সময় তারা বলেছিলেন যে পরামর্শদাতা হিসেবে এই বৈঠকে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি। 31 মিনিট 20 সেকেন্ড মূল যে অনুষ্ঠানটি হয়, মূল যে মিটিং, যে সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেন এবং অনুষ্ঠানটিকে কেন এই আজকে স্পেশাল সেশন ডাকা হলো বিধায়কদের ব্যাখ্যা করা শুরু করেন, সেই সময় থেকে বৈঠক শেষ হচ্ছে। বৈঠক শেষ হওয়ার পরেও অনেক কিছু হয়, কারণ একটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দিল্লি থেকে আইনজীবীরা এসেছেন, পুরো ব্যাপারটাকে একটা আনুষ্ঠানিকভাবে সব কিছু ঠিকঠাক রাখতে গেলে সবার হস্তাক্ষর প্রয়োজন, তাই আইনজীবীদের উপস্থিতিতে সাইন ফাইন সব চলছে ওখানে, এখনো হয়তো লোকজন আছেন। তার ফলে কিন্তু মেন মিটিং 31 মিনিট 20 সেকেন্ড প্রেসাইসলি 10-15 সেকেন্ড এদিক ওদিক হলে হয়তো আমি মাপিনি, কিন্তু আমি মেপেছি যেটা মোরলেস 31 মিনিট 20 সেকেন্ড, ওটা পারহ্যাপস দ্য মোস্ট, মানে এত বিদ্যুৎ গতিতে মিটিং আমি সর্বভারতীয় রাজনীতিতে, তৃণমূল কংগ্রেস একসময় সর্বভারতীয় রাজনৈতিক দল ছিল, পরে আঞ্চলিক দল হয়ে যায় এড়ে উড়ে কাশ্যপ গোত্র হয়ে, কিন্তু তৃণমূল অ্যাসপায়ার টু বি আ ন্যাশনাল পার্টি, সেই পার্টির যে আজকে কর্মসমিতির বৈঠক হলো, নতুন কর্মসমিতি তৈরি হলো, এরকম বিদ্যুৎ গতিতে বৈঠক আমি এর আগে দেখিনি। আমি আগে দেখেছি, এর আগে দেখেছি বাজপেয়ী জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টারি পার্টি মিটিং ডাকতেন, সেই সময়ে পুরনো সংসদ ভবনের 3 তলায় তৃণমূলের একটি পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিসের একটা দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘর, একটা ছোট ঘর, ঠিক আছে, এক চিলতে সরু একটি ঘর, তার এখানে একটি পিচবোর্ডের বা ওই প্লাইউডের পার্টিশনের পরে এইটুকুনি একটি সরু দরজা, ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘর, বা ওখানে টেবিল চেয়ার আছে, 9 জন সাংসদ ছিলেন তৃণমূলে, আর ওই পার্টিশনের ওপর দিকটা ফাঁকা। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে এলেন, সাংসদরা রয়েছেন এবং বললেন চলো 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 পার্লামেন্টারি পার্টির মিটিং হবে। তো পার্লামেন্টারি পার্টি মিটিং হলো, সবাই চলে গেলেন ভেতরে, আর আমরা গুটি কয়েক সাংবাদিক, বাংলা সংবাদ মাধ্যমে তারা পার্টিশনের এপারে, ওপরটা ফাঁকা, সবটাই শুনতে পাচ্ছি। তাতে দেখেছি আমি বহু সময় যে 1.5-2 মিনিটে শেষ হয়ে গেছে পার্লামেন্টারি পার্টি মিটিং, কিন্তু তারপরে হা হা হি হি চলছে, সংক্ষিপ্ত, তারপরে হা হা হি চলছে, লেগ পুলিং চলছে, মজা চলছে, মস্করা চলছে, কিন্তু বৈঠক শেষ। তো ওইটা তো পার্লামেন্টারি পার্টি মিটিং, যেখানে স্ট্র্যাটেজি ঠিক হওয়ার 2 মিনিট 3 মিনিট 4 মিনিট কখনো কখনো এনাফিও ছিল। কিন্তু এই যে পার্টির, তৃণমূলের মতো একটা পলিটিক্যাল পার্টি, যার লোকসভায় সাংসদ সংখ্যা 28, রাজ্যসভায় বিধায়ক এখন তো কমে গেছে, তবুও 27 জন রাজ্যসভার সাংসদ, 80 জন বিধায়ক, সেই পার্টির ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং ফাস্টার দ্যান দ্য ফাস্টেস্ট ফাস্ট। আর তুমি দেখো রাজনীতির নিষ্ঠুর পরিহাস, যে তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির মিটিং হচ্ছে, নতুন ওয়ার্কিং কমিটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এটা সম্রাট তুমি একদম পারফেক্ট বলছো। তুমি কি বলছো আগে বুঝতে চাই, তুমি বলো, আমি সেখানে হচ্ছে আমারই বদ অভ্যেস তোমাকে না, একেবারেই নয়, তুমি বিষয়টা ধরেও নিয়েছো। সেক্ষেত্রে এই সংক্ষিপ্ততম মিটিং থেকে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেই মিটিং থেকে পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আউট করে দেওয়া হলো এই বৈঠক থেকে পুরোপুরি। এবার যারা সাংসদ ছিলেন, যে সাংসদরা বিদ্রোহী হয়েছিলেন, তারা তো আলাদা দলে জয়েন করে গেছেন। সেক্ষেত্রে এবার কি সাংসদদের দিক থেকে কোনো আক্ষেপ থাকতে পারে বা কিছু? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো এখন তো অনেকটা দলের প্রতীক এবং ফান্ড তাদের দখলে নেওয়ার লড়াইতেও মনে হয় কয়েক ধাপ এগিয়ে গেলেন, তুমি কি বলো? না দেখো, এখানে একটা আইনি জটিলতা আগামী দিনে তৈরি হবে। বিদ্রোহী ব্লকের বিধায়করা যেটা করেছেন, সেখানে আইনি জটিলতাটাকে এড়ানোর জন্যই করেছে। সাংসদরা যেটা করেছেন, বিধায়কদের তো সেই রকম তাড়াহুড়োর ব্যাপার নেই, কারণ দিল্লিতে এনডিএকে সাপোর্ট করার জন্য যে জরুরি ব্যাপারটা রয়েছে সাংসদদের জন্য, সেটা বিধায়কদের জন্য নেই। ফলে দে উইল গেট টাইম। সেই কারণে তারা তড়িঘড়ি কমিটিটা করলেন, এবং এবার তারা এই যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি তৈরি করলেন, এই কমিটি তারা নির্বাচন কমিশনের কাছে কমিটিটা প্লেস করবেন। এই যে আইনজীবীরা দিল্লি থেকে এসছেন, তারা যে স্বাক্ষর নিচ্ছেন, তারা স্বাক্ষর নিচ্ছেন কিসের?
যে আজকে এরকম একটি মিটিং হলো এবং সেই মিটিংয়ের মিনিটস, সেই মিনিটসে সবাই মিলে সই করছেন, এটাই দিয়ে দেওয়া হবে কমিশনকে। এবং নির্বাচন কমিশন এই যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৃণমূলের, এটাকেই মান্যতা দেবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে তৃণমূল তাকে চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দিল। এইটা 41% যে তৃণমূল ভোট পেয়েছে, ইনস্পাইট অফ এভরিথিং, এই যে পশ্চিমবঙ্গে একটা যে তৃণমূল বিরোধী ঝড়, সেই ঝড়ের পরেও যে 41% ভোট পেয়েছে, বা তৃণমূলের যে কোর সাপোর্ট বেস এখনো রয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে যারা সহানুভূতিশীল, একটা তো ছোট অংশ হলে থেকে যাবে, তারা এটা কিভাবে নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এটাকে আইনি লড়াইয়ের পথে যাবে, সেটা আমার জানা নেই। কিন্তু তৃণমূলের এই বিধায়কদের মধ্যে যারা আজকে বৈঠকে ছিলেন, তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা অনেকেই শঙ্কায় রয়েছেন যে এলাকায় ফিরে গেলে সেখানকার তৃণমূল সমর্থকরা কিভাবে ব্যাপারটা নেবেন, সেইটা নিয়ে তাদের মধ্যে একটা সংশয় রয়েছে। এখন দেখা যাক কিভাবে আনফোল্ড করে এই পুরো দেখো, ব্যাপারটা। তৃণমূল কর্মী সমর্থকরা কিভাবে নেবেন সেটা যেমন প্রশ্ন, তেমন তুমি বললে 41% ভোট রয়েছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের কাছে, তার মমতার বিরোধী যারা হন বা মমতার সাপোর্টেই যারা হন না কেন, সেখানে তো এটা একটা সম্পৃক্ত, এই দুটো নাম একসঙ্গে। তা এই যারা আজকে আলাদা করে তৃণমূল কংগ্রেসের এই বিষয়টা করলেন, তাদের তো জনতার দরবারে কোনো না কোনো সময় যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সেটা তাদের কাছে কতটা মানে সেফ হবে, রিস্ক হবে না? দেখো, রিস্কের কথা আমি বলতে পারছি না। এরা তো ডিজির সঙ্গে দেখা করে নিরাপত্তা ফেরাপত্তা সব নিয়েছে, কিন্তু যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে তৃণমূলেরও আর 41% ভোটটা নেই। তৃণমূলের 41% ভোটের মধ্যে একটা সিগনিফিকেন্ট ভোট ছিল মাইনরিটি ভোট। এই যে তৃণমূল নিজেদের মধ্যে যে টানাপোড়েনের তৃণমূল, এই তৃণমূল দেখে সংখ্যালঘু ভোট তৃণমূলের সঙ্গে থাকবে বলে আমার সন্দেহ রয়েছে। যদিও এই তৃণমূল যে নতুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৈরি করলেন এবং যে তাদের যে কমিটি তৈরি হলো, সেখানে সংখ্যালঘু মুখের একটা আধিপত্য তুমি ক্রমশ দেখতে পাবে। কাজল শেখ, সাবিনা ইয়াসমিন, আকরুজ্জামান, জাভেদ খান, গোলাম রব্বানী, এইসব সংখ্যালঘু বিধায়ক বা নেতাদের একটা আধিপত্য তুমি দেখতে পাবে। কিন্তু এই সংখ্যালঘু বিধায়ক যারা ছিলেন, আমি আগেও বলেছি, এরা সবাই সূর্যের আলোয় আলোকিত, এদের নিজেদের কোনো ভোট নেই, আছে বলে আমার মনে হয় না। ভোট নেই বললে আমার একটা হয়ে যায়, অতি সরলীকরণ হয়ে যায়, আমি একটু কারেক্ট করে নিলাম, আছে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে না, এটাই ট্রু, মানে এখানে নিজেদের আর কতটুকু ভোট, মানে তুমি বলছো আমি যা বলছি তাই ঠিক? হ্যাঁ, তুমি পরিচয় তা নয়। দেখো, তুমি পরিচয়, নিজেদের পরিচয় তো তুমি যেটা সূর্যের আলোয় বলো, কিন্তু নিজেদের পরিচয় এদের কটা ভোট থাকবে? একটা পার্টি করলে তার পার্টি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা ভোটটা হতো। তাহলে তুমি কালকে চলে যাও আকরুজ্জামানের সঙ্গে রঘুনাথগঞ্জে, গিয়ে দেখো যে আকরুজ্জামান কি রিসেপশন পাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কাতারে কাতারে নেতা তার সঙ্গে ঘিরে আছেন, সেটা তুমি ছবি করে চলে এসো। যেটা তোমার অরূপ রায়ের ক্ষেত্রে তুমি অনেকদিন তুমি মুর্শিদাবাদ যাওনি, যেটা তুমি অরূপ রায়ের ক্ষেত্রেও বললে। হ্যাঁ, আমি তো দেখতে চাই, একেবারেই আমি তো দেখতে চাই। আমার তো একজন সাংবাদিক হিসেবে আমার তো দেখার আগ্রহ রয়েছে যে অরূপ রায় কি রিসেপশন পান। কিন্তু কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে সংখ্যালঘু ভোটের যে অংশটা, এই যে টানাপোড়েনের তৃণমূল এর মধ্যে থাকবে বলে আমার মনে হয় না, আস্থা রাখবে বলে মনে হয় না। আমি যেটা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, তাকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের একটা, তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে সার্ভাইভ করবে, এটা তো আজকেও আমি কল্পনা করতে পারছি না। যদি করে যাবে, রাজনীতিতে কত কিছু হয়। জয়ললিতা মারা যাওয়ার পরে এআইএডিএমকে এখনো সার্ভাইভ করে আছে খাতায় কলমে। তো যদি করে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি বাদ দিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে তো ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে একটা বিপুল সংখ্যক মানুষের ইমোশন ছিল, সেই ইমোশনের কিছু ক্ষয় হয়েছে, মানে ইরোশন হয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরেও দিদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে এখনো কিছু লক্ষ মানুষের বা তৃণমূল সমর্থকের আবেগ আছে, ঠিক আছে, ডেসপাইট এভরিথিং, ঠিক আছে, সব কিছু, রাগও আছে, অভিমান আছে, এই আছে, ওই আছে, অসন্তোষ আছে, তারপরেও মমতা দি বলে একটা আছে। সেই জায়গার সেই মানুষগুলো এই যে নতুন তৃণমূল তাকে কিভাবে দেখবে আমি জানি না, সেটা তারাই বলতে পারবে। এখন আইনি পথ খোলা থাকছে। আমি তো তোমাকে বলেছি যে বেস্ট হচ্ছে
তুমিও সমাজ মাধ্যমে জিজ্ঞাসা করো দাওয়ালের পেজ থেকে যে আমরা করেছি অলরেডি, হ্যাঁ, ব্যাস, দেখি তার কি রেসপন্স আসে, আমাদের দেখতে হবে ঠিক আছে। মানুষ কি বলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও তো একটা কঠিন রাজনৈতিক সংকট, একেবারে সন্ধিক্ষণে পৌঁছে গেলেন। এই দল যদি তার হাত থেকে বেরিয়ে যায় তিনি কি করবেন, নতুন প্রতিজ্ঞা। মমতা বন্দ্যোপাধ্যায় সংকট বলতে এই পার্টি যে নতুন যে ওয়ার্কিং কমিটি তৈরি হলো এবং নতুন কোষাধ্যক্ষ হলো, তার মানে তৃণমূলের ফান্ডটা যেটা আছে 400 কোটি 500 কোটি যাই হোক না কেন, তার দখলও এই পার্টি এই অংশটা নিয়ে নেবে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পলিটিক্যাল মুভমেন্ট চালানোর জন্য যে খরচপাতি, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করে করবেন, তিনি ক্রাউডসোর্সিং করে টাকা তুলবেন কিনা, অতীতে যেমন অরবিন্দ কেজরিওয়াল করেছেন, বা তাকে অন্য পলিটিক্যাল পার্টি হেল্প করবে কিনা। কারণ অপোজিশনের মধ্যে হেল্প করা পার্টিও তো কমে যাচ্ছে না। তুমি দেখো না যে শিবসেনার কি অবস্থা, সমাজবাদী পার্টির কি অবস্থা, কংগ্রেসের কি অবস্থা। ফলে ডিফিকাল্ট টাইম, কিন্তু এই ডিফিকাল্ট টাইম থেকে তো রাজনীতিতে অনেকেই অনেকভাবে ঘুরে দাঁড়িয়েছেন। ফলে আমি একেবারে মানে এইটা বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে সেটা একটুখানি অতি দ্রুত মানে একটা অতি সরলীকরণ হয়ে যাবে। তার জন্য আমাদের মনে অপেক্ষা করা উচিত কিছু। একেবারে রাজনীতিতেও তো শেষ বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে যে এখন অপেক্ষার সময়। বাংলার রাজনীতি একটা সন্ধিক্ষণে, বলা যায় বাংলার রাজনীতি নয়, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সন্ধিক্ষণে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কোথাও গিয়ে একটা সংকটের মুখে। তাদের নিজেরাই তাদের দল থেকে ব্রাত্য হয়ে গেলেন। আজ চেয়ারম্যান পদ থেকেই সরিয়ে দেওয়া হলো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং এই জল কোথায় গিয়ে দাঁড়ায়, এবং আজই যদি আরও কিছু ডেভেলপমেন্ট হয় আমরা আবার আসবো আপনাদের সামনে সমস্ত খবর নিয়ে। কারণ আপনারা দেখেছেন এই সংক্রান্ত সব খবর প্রথম ব্রেক করেছে দ্য ওয়াল। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সব খবর। আবার বলি, সবার আগে দেখার জন্য এবং সঠিক খবর দেখার জন্য নজর রাখুন দ্য ওয়ালে।